শেখ হাসিনা বাংলাদেশে আসার সম্ভাবনা শূন্য, এবং এটা শুধুমাত্র তার বাংলাদেশে যারা অবৈধ সম্পদ অর্জন করে আছে তাদেরকে সুরসুরি দিচ্ছে এবং বলতেছে যে তোমাদের অবৈধ টাকা পয়সা দিয়ে কিছু লোকের সুবিধা অসুবিধা দেখে দেখে রাখো, যতটুকু পারো নামটা যেন আলোচনায় থাকে। এবং শুধুমাত্র এই আওয়ামী লীগকে আলোচনায় রাখার জন্য এই কথাটা বলেছে। এবং আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই, ৭৫ সালে যেমন একেবারে মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল, এই ২০২৪ সালেও কিন্তু সেই মিষ্টির দোকান খালি হয়েছিল। ২৪ সালে আপনার ওনাদেরকে কেউ পছন্দ করতেছে না, এবং ৭৫ সালেও আপনি জানা যায় লোকও ছিল না। এই যে বিষয়গুলো, এই জন্য ওই সময় আপনার যারা এই নির্মমতা ঘটিয়েছিল ৭৫ সালে, তারা কিন্তু প্রত্যেকেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিল, এবং যারাই আসামি ছিল, যাদের ফাঁসি হয়েছে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। কেন তারা সেই দিন হুঙ্কার দিয়েছিল সেই কথা কিন্তু তারা বারবার বিভিন্ন সময় বলেছিল, যে আমরা দেখেছিলাম যে একটা পরিবার ধর্ষক হয়ে গেছিল, একটা পরিবার ডাকাইত হয়ে গিয়েছিল, একটা পরিবার রক্ষী বাহিনী দিয়ে অত্যাচার করতেছিল, এরকম বিভিন্ন বাহিনী দিয়ে অন্যায় অত্যাচার করতেছিল। সেই জন্য মেজর ডালিম বা কর্নেল ফারুক টারুক এরা বলেছিলেন যে আপনারা এক সময় বুঝবেন যে সেই পরিবারের একজন লোককে আমরা রেখেছি, পরবর্তীতে আপনারা প্রমাণ পাবেন যে কতটুকু তৎকালীন সময় আমরা সঠিক করেছি না বেঠিক করেছি। ঠিক তদ্রূপ আজকে বাংলাদেশে এই শেখ হাসিনা যে একটা সন্ত্রাসী, এবং শেখ হাসিনা যে দুর্নীতিবাজ, শেখ হাসিনা যে খুনি, শেখ হাসিনা যে গুমকারী, মামলাবাজ, 2,50,000 লোকের নামে মামলা দিয়ে কারাভোগ করিয়েছে 50 লক্ষ লোককে। এইটা এই গোপালগঞ্জ থাকার কারণে আপনি সেইটা প্রমাণ পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন যে এই নেচারটা কি ধরনের। তাই আমি বলতে চাচ্ছি যে ওনার আসার সম্ভাবনা মোটেই নাই, এবং সেটা হবেও না। এটা হচ্ছে আমার কথা। এবং এরপরে আপনি কয়েকজনে প্রশ্ন করেছে যে একজনের শেখ আবু মুচা, সে বলেছে যে আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল এবং কিভাবে তারা টিকে থাকে। এটা আমি স্পষ্টভাবে বলতে চাই যে আসলেই আওয়ামী লীগ আজকে একটা সন্ত্রাসী দল, বারবার প্রমাণিত। এবং বাংলাদেশে আপনার সেই সবচেয়ে নিষিদ্ধ বইগুলো আজকে মানুষ পড়তেছে, তার মধ্যে অন্যতম এই শেখ হাসিনার এপিএস মতিউর রহমান রিন্টু বলেছিল যে উনি যা করে এতে আমার ফাঁসি চাই, আমার ফাঁসি হওয়া উচিত ওনার সাথে থাকি। এই জন্য সেখানে তুলে ধরেছিল উনি কিভাবে মানুষকে খুন করতো, কিভাবে লাশ ফেলাতো, কিভাবে কোনটা করে ক্ষমতায় আসতো, এটা কিন্তু বারবার সেখানে তুলে ধরেছে। তাই তাদেরকে নিষিদ্ধ করার দাবি আমারও এবং অন্যদেরও। এরপর আর একজন আলামিন, তিনি বলেছেন যে আপনারা কি ক্ষমতায় আসছেন, আপনারা কিছু কথা বলেছে এবং তিনি হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই কথাগুলো সে বলেছে। এবং কেন আমরা একটা বাহিনী করতেছি না সেই কথা বলেছেন। আপনার ব্যাপারটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে, জনগণ যে জিনিস চাবে, তাদের মৌলিক অধিকার, ন্যায় বিচার, সুশাসন, সুনীতি এবং আইনের শাসন, এই জিনিসগুলো আমাদেরই করতে হবে। এবং বিএনপি টপ টু বটম সকলকে নির্দেশ দিয়েছে, এবং এরকম নির্দেশ দিয়েছে যে কোনো জায়গায় যদি কোনো থানা সভাপতি বা জেলা সভাপতিও বিএনপির অন্যায় করে, এবং একজন কর্মী হয়ে আপনি যদি দেখেন, আপনি যদি দেশপ্রেম থাকে, দলপ্রেম থাকে, তাকে আপনি আটকিয়ে তাকে দরকার হলে আইনের হাতে তুলে দেন, না পারলে কমপ্লেন দেন, তাকে বহিষ্কার করব। এবং আপনারা দেখেছেন যে আপনার এখানে মুফতি মামুন হোসেন হাবিবি ভাই দু একটা কথা বলেছেন যে সবাই এখন ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, এটা সত্য কথা। কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু ইতিমধ্যে আপনার 22 সালে 31টি দফা দিয়েছে। আজ পর্যন্ত এ পর্যন্ত যে আলাপ আলোচনা প্রধান তত্ত্বাবধায়কের সাথে মানে প্রধান উপদেষ্টার সাথে হয়েছে, সেখানে কিন্তু সবাই এই 31টাকে ওভার করতে পারেনি। এটা কিন্তু উনি 2 বছর আগে দিয়েছে, এবং সেখানে উনি যে কথা বলেছিল জাতীয় সরকার, সেই সরকারের কথা এখনো উনি আছে যে আমাদের এই সবকিছু জায়গা থেকে বের হতে হলে, রাষ্ট্র সংস্কার করতে হলে এবং রাষ্ট্র মেরামত করতে হলে একটি জাতীয় সরকার দরকার, এবং সকল দলকে নিয়ে। কিন্তু আপনার একটা ভাই বলেছে যে
একটা বিএনপি নেতা নাকি বলেছে, আমি এখন দেখলাম সেই পিনাকি ভট্টাচার্যের, আমি সেই লোকটাকে ভালো চিনলামও না। এরকম অনেকে অনেক জায়গায় বসে দুই এক কথা বলতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি বলি, জামাতের যিনি মুরব্বী, তিনি এক সময় এক এক রকম, উনি বলল আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, অথচ দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সেই দিনই বক্তব্য দিল যে জালিমকে ক্ষমা করা অর্থাৎ শহীদের রক্তের সাথে বেইমানি করার সমান, এবং যার সন্তান শহীদ হয়েছে সে ক্ষমা করার মালিক, আমি ক্ষমা করার মালিক না, সেটা কিন্তু বলেছে। আবারও আপনি দেখেছেন যে আরো অনেক প্রসঙ্গ ওনরা বলেছেন, কিন্তু সেই প্রসঙ্গের সাথে ওনরাই আবার সাংঘর্ষিক হয়েছে। যেখানে আপনারা দেখেছেন যে বসুন্ধরা গ্রুপ তারা যে পরিমাণ অন্যায় করেছে, 4 আগস্ট যে বক্তব্য দিয়েছে শেখ হাসিনার পক্ষে, জামাত বিএনপিকে বিনষ্ট করে দিবে, শেষ করে দিবে, এই দেশ থেকে তাড়িয়ে দিবে, কোনো ভয় নাই, সাথে আছে। অথচ সেই কেন এক ভদ্রলোক গিয়ে, একটা দলের আমির গিয়ে তাদেরকে ট্যাকেল দিতে চেয়েছে, তাদের সুখ দুঃখের কথা শুনেছে, বলছে আপনাদের কোনো সমস্যা হলে আমি দেখব। এখন এরকম অনেকে অনেক সময় অনেক কিছু বলতে পারে, আবার অনেক সময় যেমন একটা কথা আবার অনেকে বলে যে ওনার এটা ব্যক্তিগত। তাই আমি বলবো যে বাংলাদেশে বিএনপি ভূমিকা, আমাদের তারেক রহমান সাহেব একটু আগেও বলেছে, আমি নিজে, আমার 59 বছর বয়স, আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, তার বাচ্চা হয়েছে, আমার নাতি আছে, আমার ছেলে কলেজে পড়ে, তাদের সাথে আমি আন্দোলনে গিয়েছি। তারেক সাহেবের নির্দেশনা ছিল তোমরা আন্দোলনে ঢুকে যাও, তারপরও ঢোকার নির্দেশ দেওয়ার পর তো আমরা ঢুকবই। তাছাড়াও আমাদের 2.5 লক্ষ লোকের নামে মামলা, মানে 2.5 লক্ষ মামলা, 50 লক্ষ আসামি আমাদের সাজা হওয়া শুরু করেছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, এবং এই মাথার চুল পাকা, এই জন্য মাথায় পতাকা বেঁধে ছাত্রদের মাঝে রয়েছি, ভিডিও আছে, ছাড়িনি। এই যে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়েছি, এটা কেন গিয়েছি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ, তোমরা থাকো প্রত্যেকটা প্রোগ্রামে। আমি এই তারেক সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি সত্য কথা বলেন, এবং ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও এই 4-5 দিন তার শুনেছি, তার মধ্যে সে একটা বলেছে, তাকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলছে যে আপনারা এইখানে যান, সেইখানে গেলে যে লোকগুলো, সেই লোকগুলো কার নির্দেশে আসে সেটা তারেক সাহেব পরিষ্কার করেছে, এবং বলেছে যে আপনারা যারা দাবি করেন বা এটা বলেন তারা কোন জায়গায় আন্দোলন করেছেন। আমি কিন্তু বলতে পারবো ফুটেজ দিয়া যে ওই সমন্বয়করা হয়তো অনেকে বলতে পারবো না যেটা তারেক সাহেব প্রশ্ন করেছে, কিন্তু আমি কাজী মনির, আমি কিন্তু সেই ছাত্রদের মাঝখানে থেকে আন্দোলনে গিয়েছি, আমার সন্তানকে নিয়ে গিয়েছি। অতএব আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর আমরা 16 বছর এই ভুক্তভোগী। তাই মনে করেন আজকে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমাদের এই 16-17টি বছর বিএনপি আন্দোলন করে গেছে, সবচেয়ে বেশি গুম হয়েছে, আমি গুম ছিলাম, আমি আয়নাগর থেকে ফেরত এসেছি, আমাকে ডাইরেক্ট বেনজির পুলিশ কমিশনার যখন ছিল গুলি করেছে পায়ে, আমি এখনো ভুগতেছি। এরকম আমাদের যতবার জেলে গিয়েছি। তাই তারেক সাহেব কিন্তু বলেছে যে তোমরা কোথায় গেছো, তোমরা কোথায় গুম হয়েছে, কোথায় খুন হয়েছো, তোমরা কোথায় গ্রেপ্তার হয়েছো, তারা কিন্তু আসলে বলতে পারবে না। তাই অনেকে আপনার এই সমস্ত আপনার তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই। এবং আমি এটা আরেকটা প্রশ্ন করেছিল ইউটিউব, যে বলছিল যে পত্রিকাগুলো এখন, আমি আসলে ওনাকে এবং অনেকে বাহিনী বলতে বলেছিল, গণবাহিনীর কথা আমাদের মেজর হাফিজ সাহেব বলেছে, এটা বলেছে, আমি নিজে শুনিনি। তবে স্পষ্ট কথা, তারেক রহমান সাহেব আইন হাতে তুলে নিতে মানা করেছেন। বর্তমানে যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ওনারা আছেন, ওনাদের উপর নির্ভর করতেছে, আমরা কোথাও পার্সু করতেছি না। একটু আগে শুনেছেন যে তারেক রহমান বলেছে যে অনেক জায়গার বদলি অনেকে করতেছে, কিন্তু আমরা এই সমস্ত হস্তক্ষেপে না গিয়ে আমরা মনে করি যে বর্তমান প্রধান উপদেষ্টা কয়েকটি সেক্টরে সংস্কার করার জন্য দিয়েছে 3 মাস সময়। 3 মাস সময়তে যদি সংস্কার করতে পারে, হয়তোবা এখানে মুফতি মামুন হোসেন হাবিবি বলেছে 5 বছর, আমি মনে করি এরকম একটা 5 বছর লাগার কথা না, সেখানে অল্প সময়ের মধ্যেই 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এবং রাষ্ট্রীয় জাতীয় একটা সরকার হলে সেই সরকারের মাধ্যমে আরো আমূল পরিবর্তন করা যাবে এবং অ্যাকশন করা যাবে। আমি স্পষ্টভাবে দেখতেছি র্যাবের ছিল, গুম করেছে, আর গ্রেফতার করে 2 মাস 1.5 মাস পর ছেড়েছে টাকার বিনিময়ে। যিনি র্যাবের ওই একটা খুলনা বিভাগীয় প্রধান ছিলেন, তাকে আজকে গাজীপুরে পুলিশ কমিশনার করেছে। এইটা কেমনে হয়? এইটা এরকম বিভিন্ন ভাবে অনিয়ম এখনো প্রতাত্তারা বসে আছে,
তারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতেছে। এইটা যদি হয়, আইনের শাসন, সুশাসন, সুনীতি, ভোটাধিকার, গণতন্ত্র আসতে অনেক সময় লাগবে।